সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সুস্থ ও নিরাপদে আছো। যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি অশোক কুমার দে। সহকারী শিক্ষক, জেলা স্কুল যশোর। আমি ইতোপূর্বে নবম শ্রেণীর কোনো ক্লাস এই অনলাইনে দেয়নি। আজকে আমার প্রথম ক্লাস। তোমাদের সকলের সাথে তো যোগাযোগ সেইভাবে হচ্ছে না, তবু কিছু স্টুডেন্টের সাথে যোগাযোগের মাধ্যমে আমি নির্বাচিত করেছি যে আজকে আমরা কোন ক্লাসটা নিব। নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা জানো 2016 সাল পর্যন্ত মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে যদি সকল পদার্থগুলোকে একসাথে আমাদের বুঝতে, জানতে, মনে রাখতে হয় তাহলে খুবই কঠিন একটা ব্যাপার। এদের ভৌত রাসায়নিক ধর্ম অনেক। সেই জন্যই বিজ্ঞানীরা চেষ্টা করেছেন যে একই বৈশিষ্ট্যপূর্ণ মৌলগুলোকে কিভাবে একই গ্রুপে বা একই সারিতে রাখা যায়। এই প্রচেষ্টার ফলস্বরূপ আমরা মৌলসমূহের বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো একটা বিশেষ ছক পেয়েছি। তোমরা জানো নিশ্চয়ই সেই ছকটার নাম পর্যায় সারণী। আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমাদের আজকে পাঠ শিরোনাম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী আলোচনার শুরুতেই আমরা জেনে নিই এই পর্যায় সারণীর আজকের পাঠ থেকে শিক্ষার্থী তোমরা কি কি শিক্ষণফল অর্জন করবে। আমরা শিক্ষণফলগুলো একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর শিক্ষণফল, পর্যায় সারণী বিকাশের পটভূমি বর্ণনা করতে পারবে। 2 নম্বর শিক্ষণফল আমাদের মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর প্রধান শ্রেণীগুলোর সম্পর্ক নির্ণয় করতে পারবে। প্রথম 30টি মৌল বলা হয়েছে প্রথম দিকে। 3 নম্বর শিক্ষণফল, একটি মৌলের পর্যায় শনাক্ত করতে পারবে। সাথে সাথে 4 নম্বরে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান জেনে এর ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা করতে পারবে। গেল আমাদের শিক্ষণফল। কি অর্জন করবা আজকের ক্লাস শেষে তোমরা? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। প্রথমে আসছি 1 নম্বর শিক্ষণফল, পর্যায় সারণী বিকাশের পটভূমি। পটভূমি বলতে কিভাবে পর্যায় সারণী ধারণাটা এসেছে, কারা করেছেন। বিশ্বের বহু বিজ্ঞানী চেষ্টা করেছেন এই মৌলগুলোকে কিভাবে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট ছকে সাজানো যায়, কিন্তু কেউ কেউ সফল হয়েছেন, কেউ কেউ ব্যর্থ হয়েছেন। এই আলোচনার শুরুতে আমরা দেখব আধুনিক পর্যায় সারণী বা আধুনিক রসায়নের জনক বিজ্ঞানী অ্যান্তোনিও ল্যাভুইসিয়ে প্রথম মৌলসমূহকে ধাতু অধাতু দুটো শ্রেণীতে ভাগ করেন। এখানে আমরা পর্যায় সারণীর আধুনিক পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি। এই আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে যে সমস্ত বিজ্ঞানীদের প্রচেষ্টায়, তার একটা ধারাবাহিক বর্ণনা আমি ছোট্ট করে দিতে চাচ্ছি। দেখো, প্রথম বলছিলাম অ্যান্তনি ল্যাভুইসিয়ে 1789 সালে মৌলিক পদার্থসমূহকে ধাতু অধাতু 2 ভাগে ভাগ করেছেন। যেমন আমরা বলতে পারি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলোকে তারা অধাতু। ঠিক একইভাবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এদেরকে ধাতু। এই ধাতু অধাতু 2 ভাগে ভাগ করেছিলেন প্রথম 1789 সালে ল্যাভুইসিয়ে। পরবর্তীতে আমরা বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্রটা দেন। ত্রয়ী সূত্রটা কি? তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। আমরা একটু উদাহরণ দিব যে কিভাবে ডোবেরাইনার এই ত্রয়ী সূত্র দেন। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। লিথিয়াম একটা পরমাণু, লিথিয়ামের পরে আছে সোডিয়াম আরেকটা পরমাণুর প্রতীক, তারপরে আছে পটাশিয়াম আরেকটা পরমাণুর প্রতীক। লিথিয়ামের পারমাণবিক ভর 7,
সোডিয়ামের 23 আর পটাশিয়ামের 39। ডোবেরানার বললেন তিনটি মৌলকে যদি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাই তাহলে দেখা যাচ্ছে যে সেই তিনটি মৌলেরই বৈশিষ্ট্য একই রকম হবে। সেক্ষেত্রে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হবে। আমরা একটু দেখি, লিথিয়ামের পারমাণবিক ভর 7, পটাশিয়ামের 39, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 46। এখন এই যোগফলকে যদি গড় করি, অর্থাৎ যোগফলের অর্ধেক 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 23। এই 23 হচ্ছে আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে ডোবেরানারের ত্রয়ী সূত্র ছিল তিনটি মৌলকে যদি আমরা পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাই তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। আবার তিনটে মৌলের বৈশিষ্ট্য একই রকম। বিজ্ঞানী ডোবেরানার ঠিক এভাবে কিছু ত্রয়ী আবিষ্কার করেন, কিন্তু সেটা পূর্ণ ছক তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট নয়। এরপরে ডোবেরানারের অবদানের পরে আমরা দেখব বিজ্ঞানী নিউল্যান্ড। এই বিজ্ঞানী নিউল্যান্ড তার একটা বিশেষ অষ্টক সূত্র দেন। অষ্টক সূত্রটা কি আমরা একটু স্ক্রিনে দেখি। মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায়। এখন আমরা একটু বোর্ডে দেখি কিভাবে প্রতি অষ্টম মৌলের ধর্মের মিল দেখা যায়। এখানে খেয়াল করো, আমি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটিকে লিখলাম লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরের মৌল বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। এরপরে আবার আসছি আমরা লিথিয়ামের পরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরপরে চলে আসলাম পটাশিয়াম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে লিথিয়ামকে যদি আমরা প্রথম মৌল ধরি তাহলে এটা 1, 2, 3, 4, 5, 6, 7। পরে এই নিয়ন এবং আর্গন যেটা এখন মডার্ন পিরিয়ডিক টেবিলে আছে, যখন নিউল্যান্ড তার অষ্টক সূত্র দেন সেই সময় এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি। তাইতে আমি এই নিষ্ক্রিয় গ্যাসের লাইনটা মুছে দিলাম। তাহলে আমরা দেখব লিথিয়াম 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক 8, অর্থাৎ অষ্টম মৌল সোডিয়াম, যার ধর্ম লিথিয়ামের ধর্মের অনুরূপ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবে, বর্তমান মডার্ন পিরিয়ডিক টেবিলে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর আমাদের 18 নম্বর গ্রুপ ছিল, সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো এই নিউল্যান্ড যখন অষ্টক সূত্রটা দেন তখন এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি। তাইতে নিউল্যান্ড ঠিক এখান থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলে যায় মিল খুঁজে পান, অর্থাৎ প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি আসে। এরপরে খেয়াল করো, আমরা যদি আবার সোডিয়াম থেকে দেখি, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম 2, এটা অ্যালুমিনিয়াম 3, সিলিকন 4, ফসফরাস 5, সালফার 6, ক্লোরিন 7। অষ্টম মৌল ঠিকই আছে পটাশিয়াম, যার ধর্ম সোডিয়ামের ধর্মের সাথে আবার অনুরূপ। তাহলে আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্রটা দেখলাম যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভর অনুসারে সাজাই তাহলে প্রতি অষ্টম মৌলে তাদের একই রকম ধর্মের পুনরাবৃত্তি ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র দেখলাম। এরপরে আমরা চলে যাব আধুনিক পর্যায় সারণী, যেটা যার অবদান সব থেকে বেশি বলে আমরা স্বীকার করি, সেই রাশিয়ান বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ। ডিমিট্রি মেন্ডেলিভ মৌলসমূহকে সুন্দরভাবে ছকে বৈশিষ্ট্যের ভিত্তিতে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়ে যে ছকটা তৈরি করেছেন সেটাকে আমরা আধুনিক কালের পর্যায় সারণী হিসেবে ধরে নিয়েছি। মেন্ডেলিভ মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়ে ছক তৈরি করেছেন। সেক্ষেত্রে তিনি একটি পর্যায় সূত্র দিয়েছেন। সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। শিক্ষার্থী বন্ধুরা,
মেন্ডেলিভ এই পর্যায় সূত্র দিয়ে মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়েছেন। কিন্তু এই পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাতে যে মেন্ডেলিভ দুটো ক্ষেত্রে সমস্যায় পড়েন। আমি সেই দুটো ক্ষেত্র উল্লেখ করছি। দুটো ক্ষেত্র তোমরা খেয়াল করবে। দুটো ক্ষেত্র হচ্ছে, এখানে আমি আবার আমাদের পর্যায় সারণীটা নিয়ে আসলাম স্ক্রিনে, তোমরা খেয়াল করো। এখানে এই একটা মৌল দেওয়া আছে যার উপরে পারমাণবিক সংখ্যা, নিচে দেওয়া আছে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। তোমাদের বইয়ের খেয়াল করবে পটাশিয়াম এবং আর্গন, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40, পটাশিয়াম হচ্ছে 39। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে এভাবে সাজাতে হবে। সেই হিসেবে 39 পটাশিয়াম সেটা এখানে থাকার কথা, আর্গন 40 সেটা এখানে থাকার কথা পরের পর্যায়ে। ঠিক একইভাবে এই টেলুরিয়াম এটা 127, আয়োডিন 126, সেই হিসাবে আয়োডিনকে আসার কথা আগে, টেলুরিয়ামে যাওয়ার কথা পরে। মেন্ডেলিভ তার পর্যায় সারণী তৈরির সময় দুটো জিনিস ক্রাইটেরিয়া, দুটো জিনিসকে সঠিকভাবে মেনটেন করেছেন। একই বৈশিষ্ট্যপূর্ণ মৌলগুলোকে এই একই কলামে বা গ্রুপে অবস্থান করে দিয়েছেন, আবার মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজিয়েছেন। কিন্তু সাজাতে যে মেন্ডেলিভ দুটো ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। নাম্বার 1 পটাশিয়াম আর্গন, নাম্বার 2 টেলুরিয়াম আয়োডিন। পটাশিয়ামের 39, আয়োডিনের 40। যদি পটাশিয়ামকে আর্গনের এখানে, আর্গনকে পটাশিয়ামের এখানে রাখেন, তাহলে সমস্যা হয়। আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস আর পটাশিয়াম একটা ক্ষার ধাতু। আর্গন চলে আসে ক্ষার ধাতুর লাইনে, পটাশিয়াম চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের লাইনে। এই সমস্যাটা তৈরি হয়। ঠিক একইভাবে আয়োডিন হচ্ছে হ্যালোজেন মৌল, টেলুরিয়াম চালকোজেন গ্রুপের মৌল। তাহলে যদি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাতে হয়, তাহলে আয়োডিন হ্যালোজেন গ্রুপ বাদ দিয়ে চালকোজেন গ্রুপে চলে আসে, আর টেলুরিয়াম হ্যালোজেন গ্রুপে চলে আসে। তাহলে মেন্ডেলিভ যে দুটো বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলেন, যে একই বৈশিষ্ট্যপূর্ণ মৌলকে এক গ্রুপে দেওয়া, সেটা ব্যাহত হয়। এটা সত্ত্বেও মেন্ডেলিভ আর্গনকে নিষ্ক্রিয় গ্যাসের লাইনে, পটাশিয়ামকে ক্ষার ধাতু লাইনে রেখে পর্যায় সারণী ছক তৈরি করে গেছেন। এরপরে বন্ধুরা, এই যে দুটো ত্রুটি থেকে গেল মেন্ডেলিভের পর্যায় সারণীতে, অন্য সকল বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কিভাবে এই ত্রুটিটা মুক্ত করা যায়। ত্রুটিমুক্ত করার জন্য অনেক বিজ্ঞানী চেষ্টা করেছেন। সর্বশেষ 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে উনি দেখান যে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, ঠিক একইভাবে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, আবার টেলুরিয়ামের 52, আয়োডিনের 53। তখন বিজ্ঞানী মোসলে খেয়াল করেন মৌলগুলোকে যদি পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো যায়, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী যে ত্রুটি ছিল, ত্রুটিটা দূর হয়ে যায়। তখন বিজ্ঞানী মোসলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটাকে সংশোধন করেন। সংশোধন করে সংশোধিত পর্যায় সূত্র দেন, যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে সাজানো যায়, তাহলে তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এভাবে মেন্ডেলিভের পর্যায় সারণী ত্রুটিমুক্ত করা হয়। এরপরে কিন্তু মেন্ডেলিভের অবদানকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। তার কারণ মেন্ডেলিভ আবার 63টা মৌল নিয়ে মোটামুটি তিনি একটা ছক তৈরি করেছিলেন এবং কয়েকটি মৌল সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটা কি আমরা এখন খেয়াল করব। ভবিষ্যৎবাণী খেয়াল করো, আমি স্ক্রিনে দেখাচ্ছি। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি গেল। এখানে মেন্ডেলিভের কিছু মৌল সম্পর্কে ছিল ভবিষ্যৎবাণী। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেন্ডেলিভ ধারণা করেছিলেন যে এই যে 3টি ফাঁকা জায়গায় যেসব মৌল আসবে সেসব সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছিলেন। যেমন ইকা সিলিকন অর্থাৎ জার্মেনিয়াম, ইকা অ্যালুমিনিয়াম অর্থাৎ গ্যালিয়াম, ইকা বোরন অর্থাৎ স্ক্যান্ডিয়াম। মেন্ডেলিভ বলেছিলেন যে যদি এই যে ফাঁকা জায়গাগুলো থেকে যাচ্ছে তার ছকে, সেই ফাঁকা জায়গায় এই সিলিকন, অ্যালুমিনিয়াম এবং বোরনের মতো বৈশিষ্ট্য সম্পন্ন আরও 3টি মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে এবং সেগুলো এই ছকের ফাঁকা জায়গায় বসবে।
পরবর্তীতে দেখা গেছে মেন্ডেলিপের সেই ভবিষ্যৎবাণী অর্থাৎ জার্মেনিয়াম, গ্যালিয়াম এবং স্ক্যান্ডিয়াম মৌল আবিষ্কার হয়েছে এবং মেন্ডেলিপের বর্ণনা মতে সেই ছকে তাদেরকে বসানো সম্ভব হয়েছে। এটা ছিল মেন্ডেলিপের পর্যায় সারণীর একটা তার দূরদৃষ্টি এবং সাফল্যের গল্প। চলে আসছি আমরা মেন্ডেলিপের পর্যায় সারণীর পর যে ত্রুটি আমরা মুক্ত করলাম, আমরা ভবিষ্যৎবাণী দেখলাম, চলে আসলাম এবার আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য। আমরা আবার সেই পর্যায় সারণীতে একটু চলে যাই যে কিভাবে আমরা এই ছকটা দেখে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এখানে খেয়াল করো, মেন্ডেলিপের পর্যায় সারণীতে ছিল 18টা লম্ব কলাম বা গ্রুপ আর 7টা পর্যায় বা সারি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এই 1 থেকে 18 পর্যন্ত এই লম্ব কলাম বা গ্রুপ। ঠিক একইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা সারি বা পর্যায় আছে। এখন এই যে 7টা পর্যায়, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এ দুটো আবার কি? খেয়াল করো বন্ধুরা, এখানে এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম এই 57 থেকে 71 পর্যন্ত এই 15টি মৌলের বৈশিষ্ট্য এই ষষ্ঠ পর্যায়ের গ্রুপ 3-এর ঠিক এই 3 নম্বর গ্রুপের বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। তাহলে এই ষষ্ঠ পর্যায়ের এই 15টি মৌলকে ষষ্ঠ পর্যায়ে 3 নম্বর গ্রুপ ঠিক এই জায়গায় স্থান দেওয়ার কথা। ঠিক একইভাবে সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে এই অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম এই 15টা মৌলের বৈশিষ্ট্য সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপের সাথে হুবহু মিলে যায়। সেক্ষেত্রে তাহলে এই দুটো গ্রুপের পুরোটা ল্যান্থানাম থেকে লুটেশিয়ামকে এই স্থানে আর অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়ামকে ঠিক অ্যাক্টিনিয়ামের এই ঘরে বসানোর কথা। যদি এই 15-15-30টি মৌলকে আমরা এই ঘরে বসাতে যাই, এই দুই ঘরে, তাহলে পর্যায় সারণীর যে সুদৃশ্য সেটা নষ্ট হয়। তা সেই জন্য আমরা এদেরকে আলাদা করে দুটো নিচে আলাদা সারি দেওয়া হয়েছে, কিন্তু এ দুটো অবশ্যই প্রথমটা ষষ্ঠ পর্যায়ের, দ্বিতীয়টা সপ্তম পর্যায়ের অন্তর্ভুক্ত। তা ল্যান্থানামের ধর্মের সাথে ল্যান্থানামতে লুটেশিয়াম এই 15টি মৌলের মিল থাকায় এদেরকে আমরা বলছি ল্যান্থানাইট সিরিজ। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই 15টি মৌলের ধর্ম এই অ্যাক্টিনিয়ামের সাথে মিল থাকায় এদেরকে আমরা বলছি অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে বন্ধুরা আমাদের 7টা পর্যায় আর 18টা গ্রুপ আমরা দেখলাম। এইবার গ্রুপ ওয়াইজ এবং পর্যায় ওয়াইজ মৌলের সংখ্যা আমরা একটু খেয়াল করব। প্রথম পর্যায়ে দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো মৌল আছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল আছে। আর ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল আছে। ষষ্ঠ সপ্তম পর্যায়ে এদিক থেকে দেখা যাচ্ছে যে 18, তার সাথে এখানে আছে 14, এই টোটাল মিলে 32টা করে মৌল আছে। আবার গ্রুপ ওয়াইজ যদি দেখি 1 নম্বর গ্রুপে 7টি মৌল, 2 নম্বর গ্রুপে 6টি, 3 নম্বর গ্রুপে টোটাল আছে 32টি মৌল। এই দুইটা আর এই দুই ঘরে হবে 15, 15, 30, 31, 32। চতুর্থ থেকে 12 এই গ্রুপের মধ্যে প্রত্যেকটিতে 4টি করে মৌল বিদ্যমান। আবার 13 থেকে 17 এই 5টি গ্রুপে প্রত্যেকটিতে 6টি করে মৌল। আমার 18 নম্বর গ্রুপে 7টি মৌল বিদ্যমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পর্যায় সারণীর আমাদের গ্রুপ ওয়াইজ এবং পর্যায় ওয়াইজ আমরা মৌলের সংখ্যা দিলাম। আরেকটা জিনিস এখান থেকে বলা যায়, প্রথম গ্রুপকে আমরা বলি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। দ্বিতীয় গ্রুপকে দ্বিতীয় গ্রুপকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল বা মৃৎক্ষার ধাতু। তৃতীয় থেকে এই 12তম গ্রুপের মৌলগুলোকে আমরা বলি অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। এরপরে আমাদের 17 নম্বর গ্রুপের মৌলকে আমরা বলি হ্যালোজেন মৌল। কেন বলা হয় তার বিস্তারিত ব্যাখ্যা আছে। এর পরবর্তীতে আমরা 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলি নবল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস মৌল। প্রথম গ্রুপের মৌল বলেছি ক্ষার ধাতু। কেন? এই মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষার ধাতু।
দ্বিতীয় গ্রুপের মৌল, এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, কিন্তু এদেরকে মাটির গঠন উপাদান হিসেবে পাওয়া যায়, তাই বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। আবার এই 3 থেকে 12 এদেরকে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের সবই ধাতু এবং এরা রঙিন যৌগ গঠন করে। এদের ইলেকট্রন বিন্যাসে D1 to D9 এই ধরনের ইলেকট্রন বিন্যাস থাকে, অর্থাৎ অসম্পূর্ণ ডি অরবিটাল। আর এখানে হ্যালোজেন, হ্যালোজ অর্থাৎ লবণ, জেনাস অর্থাৎ উৎপাদক, হ্যালোজেন মানে লবণ উৎপাদক, এদেরকে লবণ উৎপাদনের কাজে ব্যবহার করা হয় বা লবণ গঠনকারী। আর লাস্টের 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস, যারা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, এমনকি নিজেরা নিজেদের সাথেও বিক্রিয়া করে না। এছাড়া এর ভিতরে কিছু আছে সেমি মেটাল বা অর্ধধাতু বা উপধাতু, কিছু আছে নন মেটাল যাদেরকে বলা হচ্ছে অধাতু। এখানে তার কিছু ব্যাখ্যা দেওয়া আছে। সেমি মেটাল, নন মেটাল, হ্যালোজেন, নবল গ্যাস, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, এটা বেসিক মেটাল, ট্রানজিশন মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালি মেটাল। কালার অনুসারে এখানে ছকে সাজানো আছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের আর একটা জিনিস থাকে, কিভাবে পর্যায় সারণীতে মৌলগুলোকে আমরা শনাক্ত করতে পারি। কিভাবে, যে কোনো একটা মৌল তার পারমাণবিক ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে তার অবস্থান আমরা চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে খেয়াল করো, আমি দুটো উদাহরণ দিচ্ছি। মৌলসমূহকে পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে শনাক্ত করা যায়। এর ধাপ 1 মনে করো, লিথিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 3, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। ম্যাগনেসিয়াম 12, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। যে সমস্ত মৌলের 3টা ধাপে আমরা পর্যায় সারণীতে তার অবস্থান, গ্রুপ এবং পর্যায় শনাক্ত করব। প্রথমে লিথিয়াম, যদি যে সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাদেরকে আমরা সেই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তাদের গ্রুপ সংখ্যা। তাহলে লিথিয়ামে পরমাণুতে শেষ শক্তি স্তরে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে লিথিয়াম অবশ্যই 1 নম্বর গ্রুপের মৌল। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3s, 3s-এর 2টো ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়াম অবশ্যই 2 নম্বর গ্রুপের সদস্য। আমরা খেয়াল করে লিথিয়াম আমাদের 1 নম্বর গ্রুপে, ঠিক একইভাবে ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে প্রথম ধাপ গেল যে এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ যাদের সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল, তাদেরকে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে পারি। আমাদের দ্বিতীয় ধাপ, যে সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল, আমরা একটা উদাহরণ দিই, অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। এখানে আমরা দেখতে পাই অক্সিজেনের শেষ শক্তি স্তর 2s এবং 2p, 2s অরবিটালে 2টো ইলেকট্রন, 2p অরবিটালে 4টা ইলেকট্রন। তাহলে যে সমস্ত মৌলের শেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকবে, তাদের এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 4টা, তার সাথে 10 যোগ করে তাদের গ্রুপ সংখ্যা নির্ধারণ করা হয়। খেয়াল করো বন্ধুরা, তাহলে অক্সিজেনের গ্রুপ সংখ্যা হবে গ্রুপ নাম্বার 2 যোগ 4, তার সাথে 10 যোগ করলে 16। তাহলে আমরা দেখব অক্সিজেন 16 নম্বর গ্রুপের সদস্য। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ যদি দিতে পারি, আমরা মনে করো আমরা ফসফরাস, ফসফরাস 15, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p3। এখানেও খেয়াল করো ফসফরাসের শেষ শক্তি স্তরে এস অরবিটাল ও পি অরবিটাল রয়েছে, 3s 3p, এস এবং পি অরবিটাল রয়েছে। এস আর পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে 2 যোগ 3, এর সাথে 10 যোগ করলে হচ্ছে 15। তাহলে ফসফরাস 15 নম্বর গ্রুপের সদস্য। আমরা দেখে থাকি 15 নম্বর গ্রুপে আছে ফসফরাস। তাহলে এস এবং পি ব্লক এলিমেন্ট, যাদেরকে আমরা সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং পি অরবিটাল আছে, তাদেরকে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ধারণ করি। এরপরে আমাদের তৃতীয় ধাপ,
যে সমস্ত মৌলের শেষ শক্তি স্তরে এস অরবিটাল কিন্তু তার আগের শক্তি স্তরে ডি অরবিটাল, তাদেরকে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে তাদের গ্রুপ সংখ্যা। তাহলে এরকম আমরা একটা উদাহরণ দিয়ে দিই। স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। এক্ষেত্রে আমরা বাইরের শক্তি স্তরে এস অরবিটালে 2টা এবং তার আগে ডি অরবিটালে একটা ইলেকট্রন। তাহলে এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে 2 যোগ 1 = 3, সুতরাং স্ক্যান্ডিয়াম হবে 3 নম্বর গ্রুপের সদস্য। এভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি যে তাহলে 3টে নিয়ম আমরা দেখলাম। প্রথম নিয়ম বিশেষ করে এস ব্লক এলিমেন্ট যাদের সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তাদের গ্রুপ সংখ্যা। যাদের শেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল, এস এবং পি ব্লক এলিমেন্ট, তাদের এস ও পি অরবিটালের ইলেকট্রনের সাথে 10 যোগ করে আমরা গ্রুপ সংখ্যা নির্ধারণ করি। সর্বশেষ দেখলাম যাদের শেষ শক্তি স্তরে এস অরবিটাল এবং তার পূর্বের শক্তি স্তরে ডি অরবিটাল, এস এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা তাদের গ্রুপ সংখ্যা নির্ধারণ করি। এভাবে পর্যায় সারণীতে কোনো মৌলের গ্রুপ সংখ্যা খুব সহজে নির্ণয় করা যায়। এবার আসি পর্যায় কিভাবে নির্ণয় করতে হবে। একেবারেই সোজা, আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ যে প্রধান শক্তি স্তর তার যে সংখ্যা সেটাই তার পর্যায় সংখ্যা। স্ক্যান্ডিয়ামের সর্বশেষ শক্তি স্তর 4র্থ শক্তি স্তর, সুতরাং স্ক্যান্ডিয়াম 4র্থ পর্যায়ের মৌল। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, 4র্থ পর্যায়। দেখো 4র্থ পর্যায়ে আছে স্ক্যান্ডিয়াম। আমরা যদি আরেকটা খেয়াল করি, অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3s1। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s1, তার মানে তৃতীয় শক্তি স্তরে অবশ্য তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কথা অ্যালুমিনিয়াম। কেন? সর্বশেষ প্রধান শক্তি স্তরই হবে তার পর্যায় সংখ্যা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের মৌল অ্যালুমিনিয়াম। তাহলে ঠিক একইভাবে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ যে প্রধান শক্তি স্তর পাব সেটাই হবে তার পর্যায় সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে ফেললাম 3 নম্বর শিখনফল ছিল মৌলসমূহ কিভাবে পর্যায় সারণীতে তাদের গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করা যায়। ঠিক একইভাবে আমরা মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা করতে পারি। একটা মৌল পর্যায় সারণী দেখে প্রথম দিকের মৌলসমূহ সাধারণত ধাতু, শেষের দিকের মৌলসমূহ অধাতু, সর্বশেষ নিষ্ক্রিয় গ্যাস, মাঝখানে আছে ট্রানজিশন এলিমেন্ট। আমরা এই মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে তাদের বৈশিষ্ট্য তথা রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন প্রথম দিকের মৌল একটা সোডিয়ামকে যদি আমরা সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা সহজেই এই মৌল সম্পর্কে ধারণা পেয়ে যাব। যেমন সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, শেষ শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন। আমরা জানি যে সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন তাদেরকে বলা হচ্ছে ধাতু। এই মৌলগুলো সহজেই ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি করে এবং তারা সহজেই আয়নিক যৌগ গঠন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। তাহলে এই ইলেকট্রন বিন্যাস থেকে এই মৌল সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। যদি আমরা নাইট্রোজেন দেখি, নাইট্রোজেন 7, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p3। তাহলে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে আছে 5টা ইলেকট্রন। যাদের বাইরের শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে তারা সাধারণত অধাতু মৌল। তারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে এবং সেভাবে তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই আমরা মৌলসমূহের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে সর্বশেষ পর্যায়ে তোমরা যা শিখালাম সেটা আশা করি তোমরা সব মনোযোগ দিয়ে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ লিখেছি, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে
পর্যায় সারণীতে ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন এই তিনটি মৌলের অবস্থান নির্ণয় করবে। আমি যেভাবে তোমাদের শিখিয়েছি কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এস ব্লক, পি ব্লক এবং সর্বশেষ এস ব্লক, তার আগে ডি ব্লক, সেক্ষেত্রে যেভাবে পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করতে হয়, তোমরা ঠিক সেইভাবে এই তিনটি মৌলের পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এত সময় তোমরা আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।